আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানীতে গভীর রাতে কলেজ শিক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ করিম 18 নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দিবাগত রাত 12:15টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, শাপলায় গণহত্যায় হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ রয়েছেন। এদিকে বিদেশে বসে টেন্ডার নিয়ন্ত্রণে হাসিনার ঘনিষ্ঠজনেরা বিএনপি ঘেঁষাদের নিয়ন্ত্রণে ব্যবসা বাণিজ্য। রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশের সরকারি ক্রয় ব্যবস্থা, বড় অবকাঠামো প্রকল্প এবং প্রভাবশালী ব্যবসায়িক নেটওয়ার্কেও বড় পরিবর্তন এসেছে এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সরকার পরিবর্তনের পরও অতীতের ধারা অব্যাহত রেখেছে। বিএনপি নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে তাদের লভ্যাংশ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এগুলো হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, কিভাবে বিদেশে বসে আওয়ামী লীগেরা বর্তমান বাংলাদেশের সবকিছু নিয়ন্ত্রণ করছে। এবারে জানাবো, তানোরে আদম্য জুলাই মিছিল অনুষ্ঠিত। রাজশাহী তানোর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল কর্মশালা এবং অদম্য জুলাই শীর্ষক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশেই গুলি, একজন নিহত। মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদের এবং ঐতিহাসিক জোকালো পাবলিক স্কোয়ারের কাছে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত 2 জন আহত হয়েছে। আজ এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো, নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত 30। নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। আজ ভোরের দিকে গ্রামে ঢুকে বন্দুকধারীরা অতর্কিত গুলি চালাতে থাকে। এতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে গভীর রাতে কলেজ শিক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমলাতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ করিম 18 নামে কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দিবাগত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা মাল্টিকার স্পেশালাইজড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদি আমতলা এলাকায় থাকেন। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠান। কয়েল কেনার পর করিম তুহিন নামের এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। পথে আমতলা 32 মালিকের বিল্ডিং নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকার থেকে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের 2 পায়ে 2টি গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং পরে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটার পর থেকেই পরিস্থিতি আরো থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় সবাই আরো বেশি
ভয়াবহ এক বিপর্যয়ের মধ্যে পড়েছে। দেশে এখন আসলে নিরাপত্তা বলে কোনো শব্দ নেই। এই অবস্থায় পুলিশের সদস্যরা এসে তারপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং যারা অপরাধী রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে অপরাধী যতই বড় পর্যায়ে থাকুক না কেন তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। যারা অপরাধী রয়েছে তাদের ব্যাপারে পুরোপুরি কার্যক্রম চালিয়ে তারপর পুরো পরিস্থিতি সবকিছু দেখভাল করা হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বরে গণহত্যায় হাসিনা সহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মঞ্জুরুল বাসিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার মোট আসামি ৪১ জন। এদিকে প্রসিকিউটরের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি মামলার অন্য ২টি অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে প্রথম অভিযোগ ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে ঢাকায় ৩২ জনকে হত্যার ঘটনায় আনা হয়। দ্বিতীয় অভিযোগ আনা হয়েছে যে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শুনানিতে চিফ প্রসিকিউটর জানিয়েছে যে তৎকালীন সরকার ২০১৩ সালের ৫ই মে পরিকল্পিতভাবে তারা হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করেছিল বলে অভিযোগ করেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে মূলত সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও বিভিন্ন জনকে উক্ত মামলায় আসামি করা হয়েছে। তাদেরকে যারা পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিষয়গুলো নিশ্চিত করেছে। বিদেশে বসে টেন্ডার নিয়ন্ত্রণে হাসিনার ঘনিষ্ঠজনরা বিএনপি খেসাদের নিয়ন্ত্রণে ব্যবসা বাণিজ্য। রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশের সরকারি ক্রয় ব্যবস্থা, বড় অবকাঠামো প্রকল্প এবং প্রভাবশালী ব্যবসায়ী নেটওয়ার্কেও পরিবর্তন আসবে এমন প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু সরকার পরিবর্তনের পরও অতীতে প্রভাবশালী হিসেবে পরিচিত কিছু ব্যবসায়ী গোষ্ঠী এবং ঠিকাদারি নেটওয়ার্ক এখনও বিভিন্নভাবে সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি বিভিন্ন সংস্থা, দরপত্র এবং সংশ্লিষ্ট খাতের একাধিক ব্যক্তি দাবি প্রকাশ্যে না হলেও দেশের বাইরে অবস্থান করে কিছু ব্যক্তি তাদের ঘনিষ্ঠ প্রতিনিধি বা অংশীদারদের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। তাদের অধিকাংশই ব্যবসা বাণিজ্য এখনও চালু রেখেছে। পরিবর্তন হয়েছে শুধু পরিচালনাকারীদের। অভিযোগে আর উঠে এসেছে আওয়ামী ঘনিষ্ঠদের পরিচালনাধীন রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের প্রধান ব্যবসায়িক খাত যেমন শিপিং, কনস্ট্রাকশন, খাদ্য আমদানি, অবকাঠামো, বিদ্যুৎ জ্বালানি খাত বর্তমানে পরিচালনা করছে বিএনপির নেতারা। ব্যাংক খাতের একাধিক সূত্র মতে হুন্ডি এবং অফশোর চ্যানেলের মাধ্যমে অর্থ পাচার চলছে, যার বড় অংশ যাচ্ছে মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ব্যাংকিং রুটে। আর অবৈধ চ্যানেলে পাঠানো সব অর্থ যাচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতাদের পকেটে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ২০০৯ থেকে ২৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবসা বাণিজ্য দলটির সঙ্গে কোনো না কোনোভাবেই জড়িতরাই করেছিল। ওই সময় প্রায় ৭০% মেগা প্রকল্প আওয়ামী ঘরানার ব্যবসায়ীরাই পেয়েছিলেন। সরকারি টেন্ডার, প্রকিউরমেন্ট, বড় প্রকল্পের বরাদ্দ এবং আমদানি লাইসেন্সের প্রক্রিয়া তাদের দলীয় প্রভাব ছিল সুস্পষ্ট। অভিযোগে আরও রয়েছে আওয়ামী লীগ নেতাদের এসব প্রতিষ্ঠিত ব্যবসা রক্ষা এবং বিনিয়োগে ব্যবসা করার সুযোগ নিয়ে বর্তমান ক্ষমতাসীনেরা সেসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তার লভ্যাংশ নির্দিষ্ট অংশে ওইসব পলাতক ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। রাজশাহীর তানোরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল কর্মশালা এবং অদম্য জুলাই শীর্ষক
মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল 4টায় তানোর উপজেলা সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা পশ্চিম শাখার সভাপতি রেজানুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আতর রহমান। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ। তিনি সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলী এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বক্তব্য দেন তানোর উপজেলা পূর্ব শাখার সভাপতি তৌহিদুল জামাল তৌহিদ, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা পশ্চিম শাখার সভাপতি সানাউল্লাহ ভাসানী, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, উপজেলা দক্ষিণ শাখার সভাপতি রাফিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম। এছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে বিকাল 5টার দিকে শহীদদের স্বপ্ন পূরণে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম প্রতিপাদ্য আদম্য জুলাই মিছিল বের করা হয়। তানোর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে থানা মোড়, 0 পয়েন্ট, গোল্লাপাড়া বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।